ফ্ল্যাপগুলোর? পুরোটাই খোলা ছিল। এয়ারবাস A300টা ল্যান্ডিংয়ের জন্য গতি কমাতে শুরু করে এবং ফ্ল্যাপগুলোকে প্রায় 25 ডিগ্রি পর্যন্ত এক্সটেন্ড করে দেয়। আর বিমানটা পাহাড়ে ধাক্কা খাওয়ার আগে এই ফ্ল্যাপগুলোই গাছের মাথাগুলো কেটে ফেলে থাকতে পারে। উইং লেভেলে ছিল, পিচ ডাউন হয়নি, ফ্ল্যাপও বেরিয়েছিল, মানে একেবারে ল্যান্ডিং কনফিগারেশন আর কি। আর বিমানটা একেবারে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। ফ্ল্যাপস 10 এর থেকে বুঝছিলেন, কিন্তু মুশকিলটা হলো যে বিমানটা স্বাভাবিকের তুলনায় অনেক নিচ দিয়ে উঠছে। প্রশ্ন হলো যে ক্লিয়ার ফর ফাইনাল রানওয়ে 02। রানওয়ে 02। 1 নম্বর ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, 2 নম্বরটাও বন্ধ হয়ে যাচ্ছে। ইনভেস্টিগেটররা বিমানের দুটো ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ার কথা ভেবেছে। অল্টিটিউডের উপর লক্ষ্য রাখুন। না না না, 7800, যে কোনো একটা ইঞ্জিন রেস্টার্ট করতেই হবে। ফলে বিমানটা খুব দ্রুত নিচে নামে 7500, আমরা কিন্তু ক্র্যাশ করে যাব। এবং সেটা পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খায়। বিমানের ইঞ্জিনের ভাঙা টুকরোগুলোকে খতিয়ে দেখেন রবিনসন। একটা কারণে এটা হতে পারে। আর ইঞ্জিনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন যে মাটিতে আছড়ে পড়ার সময় ব্লেডগুলো ঘুরছিল। যে যন্ত্রটা বিমানের ফিউল ফ্লো নিয়ন্ত্রণ করে সেটাকে আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বিমানটা একেবারে লোয়েস্ট থ্রাস্ট সেটিং অর্থাৎ ফ্লাইট আইডলে ছিল। আর কোনো A300 রানওয়ের দিকে নামার সময় এগুলো ঠিক এই অবস্থাতেই থাকার কথা। ইঞ্জিনগুলোর থ্রাস্ট সিমেট্রিক্যাল আর লো পাওয়ারে ছিল। নিয়ন্ত্রণ হারানোর কোনো চিহ্ন দেখা না যাওয়ায় সেই সম্ভাবনাটা বাতিল করে দেওয়া হয়। তিনি এই তদন্তের ব্যাপারে সমস্ত খোঁজ নিয়েছেন। অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটররা কোনো রকম তদন্ত করার সময় যাকে বলে একেবারে ডিটেকটিভের মতো কাজ করেন। অনেক রকম প্রশ্ন তোলেন আর ঘটনাটা কিভাবে ঘটেছিল সে সম্বন্ধে কিছু ধারণা তৈরি করে সেগুলো যাচাই করেন। আচ্ছা, ককপিটে অন্য কেউ ঢুকে থাকতে পারে কি? অবৈধ হস্তক্ষেপের ব্যাপারগুলো আমরা সব জায়গাতেই দেখতে পাই। এয়ারপোর্টে ঢোকার পর থেকেই আমাদের এই নিয়ে ঝামেলা পোহাতে হয়, তাই আমরা জানি যে এরকম ব্যাপার হতেই পারে। এখন টিমের মনে প্রশ্ন জেগেছে যে বিমানে থাকা 167 জন যাত্রী সন্ত্রাসবাদী হামলার শিকার হয়ে থাকতে পারেন। তাদের মনে প্রশ্ন জেগেছে যে 268 সালে 13 দিনের জন্য একটা বিমান হাইজ্যাক হওয়ার পর থেকেই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স 1 দশকেরও বেশি সময় ধরে নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক, যে কারণে হাই রিস্ক রুটে বিমানে সবসময় সশস্ত্র নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকেন। কাঠমান্ডুর আকাশে তো বেশিরভাগ সময় মেঘ দেখতে পাওয়া যায়, আর সেগুলো এরপরে থান্ডারস্টর্ম বা কিউমুলোনিম্বাস টাইপের মেঘে রূপান্তরিত হতে পারে। আর আমাদের সন্দেহ ছিল যে ওই ফ্লাইটের অ্যাপ্রোচে এইরকমই কোনো মেঘ থেকে থাকতে পারে। দুর্ঘটনার সময়কার আবহাওয়ার রিপোর্ট আছে এখানে। ইনভেস্টিগেটররা ফ্লাইটের পুরো সময়টা জুড়ে আবহাওয়ার পরিস্থিতি কি ছিল সেটা দেখতে শুরু করেন। ওনার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়া এড়ানোর জন্য পাইলটরা অন্য রুটে চলে গিয়েছিলেন। কাঠমান্ডু পাকিস্তান 268, ঝড় বৃষ্টি এড়াতে আমরা ট্র্যাকের ডান দিকে 20-30 কিলোমিটার দূর থেকে ছিল। অনুপ্রবেশকারী ছিল না, অ্যাপ্রোচের সময় আবহাওয়া খারাপ ছিল না। এর থেকে ইনভেস্টিগেটররা একটা সিদ্ধান্তে আসেন। প্লেনটা যে অনেকটা নিচে ছিল সেটা নিশ্চয়ই ওনারা জানতেন। ক্লিয়ার ফর ফাইনাল রানওয়ে 02। রানওয়ে 02। পরের অল্টিটিউড 6800 ফুট 15 কিমি। একটা জিনিস পরিষ্কার, পাইলটদের মনে বাইরের জগৎ নিয়ে থাকা ধারণাটা একেবারেই ঠিকঠাক ছিল না, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশ্নটা হলো ওনাদের এরকম ধারণা তৈরি হওয়ার কারণ কি? বিমান অপেক্ষা করে ভিজুয়াল অ্যাপ্রোচ করছিলেন বা ওনারা কোনোভাবে চার্টটাকে ভুল পড়েছিলেন। এছাড়া আর কি বা হতে পারে? বিমানটা কেন অতটা নিচে নেমে গেছিল সেটা জানার কোনো উপায় ছিল না, তাই সমস্ত তথ্য বিশ্লেষণ এটা হতে পারে, কিন্তু প্রায় পুরো অ্যাপ্রোচের সময়টাই মেঘে ঢাকা ছিল সম্পূর্ণ। আর ওনারা এই জায়গাটা চিনতেন। ক্যাপ্টেনের আগে 7 বার এখানে এসেছেন, আর ফার্স্ট অফিসার 5 বার। ইনভেস্টিগেটররা বুঝতে পারেন যে ঘন মেঘের মধ্যে পাইলটদের ভিজুয়াল অ্যাপ্রোচ করার সম্ভাবনা প্রায় ছিল না।
এটা একটা জটিল অ্যারাইভাল। এর জন্য রানওয়েতে পৌঁছানোর পথে বেশ কয়েক জায়গায় স্টেপ ডাউন করার দরকার পড়ে। আর সবচেয়ে বড় কথা হলো আকাশের যা অবস্থা ছিল তাতে ভিজুয়াল অ্যাপ্রোচ প্রায় অসম্ভব ছিল। পাইলটরা অ্যাপ্রোচ চার্টটা ভুল পড়েছিলেন, এটাই একমাত্র দুর্ঘটনার কারণ হতে পারে। সের অ্যাপ্রোচ কমান্ডার। এই যে লেভেলটা দেখবেন। আর সেটা হলো পাইলটরা কোনোভাবে অ্যাপ্রোচ চার্টটাকে পড়তে ভুল করেছিলেন। ধান করা যাবে। পাইলটরা ল্যান্ডিং এর প্রস্তুতি নেওয়ার সময় কোন ফ্লাইট পাথে যাচ্ছিলেন সেদিকেও নজর দেওয়া হয়। ওনারা নিচে নামা শুরু করেন। 30 কিলোমিটারে ওনারা 10,500 ফুটে ছিলেন। তারপরে 21 কিলোমিটারে নেমে আসেন 9,500 ফুটে, 18 কিলোমিটারে 8,200, তারপর নেমে আসেন 7,500 আর সংঘর্ষ হয় 7,280 ফুটে। প্রাপ্ত তথ্য থেকে একটা চমকপ্রদ ব্যাপার লক্ষ্য করা যায়। মানে শুরু থেকে ওনারা 1000 ফিট নিচে নেমেছিলেন।